ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা বিগত ক্লাসে অলরেডি হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরীক্ষাগারে উল্ফ বোতলের সাহায্যে প্রস্তুতি এবং কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুতি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এবার আজকে পড়ব হাইড্রোজেন সালফাইড গ্যাসের ধর্ম সম্পর্কে। প্রথম পড়ব কিছু আছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত ধর্ম এবং তারপর পড়ব আমরা ওই হাইড্রোজেন সালফাইড গ্যাসেরই তার কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ রাসায়নিক ধর্ম সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু বিক্রিয়া এমন আছে যেগুলো মাধ্যমিকে বহুবার এসছে এবং এখান থেকে বিভিন্ন তার রাসায়নিক বিক্রিয়ার কিছু কিছু কালার আছে এবং যে কালারগুলো শর্ট প্রশ্নে আসে। তো ক্লাসটা খুব মন দিয়ে দেখবে এবং খাতায় নোট করবে। তাই প্রথম আমরা জানবো H2S গ্যাসের ভৌত ধর্ম সম্পর্কে, তার ফিজিক্যাল প্রপার্টিস, তার ভৌত ধর্ম সম্পর্কে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত ধর্ম প্রথমে যেটা সবাই জানে, কমন, সব থেকে কমন, যে হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত, আগে লিখি পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন বিষাক্ত গ্যাস। এবং এই H2S গ্যাস এতটাই বিষাক্ত যে যদি 5 ppm মানে 5 পার্টস পার মিলিয়ন, যদি 5 ppm থাকে প্রেজেন্ট, যেখানে আমরা বসবাস করছি, যদি থাকে 5 ppm, যদি এরও যদি বেশি থাকে, মানে ম্যাক্সিমাম 5 ppm থাকলেও যদি এই গ্যাস যদি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি ভিতরে প্রবেশ করে ফুসফুসে, তাহলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। এমনকি আরো অনেক বেশি মাত্রায় থাকলে, বেশি মাত্রা থাকলে মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি এইসব গ্যাস যে যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নাকে বা মুখে যায়, তাহলে কিন্তু মানুষের বমি হয়, মাথা ধরা হয়, হ্যাঁ, এইসব জিনিসগুলো হয় এবং অজ্ঞান হয়ে যেতে পারে এবং অনেক বেশি পরিমাণ গেলে কিন্তু মারাও যেতে পারে। ফলে এটা এতটাই বিষাক্ত গ্যাস। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন বিষাক্ত গ্যাস হলো। সেকেন্ড হলো যে এই H2S গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী হয়। H2S গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। কি করে? যে H2S গ্যাস কি হয়, H1, তাহলে 1 এরকম করা দুটো আছে, 2 প্লাস সালফার হয় 32। তাহলে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের আণবিক ভর কত পেলাম? 34 গ্রাম প্রতি মোল। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের তার আণবিক ভর হয় 34 গ্রাম প্রতি মোল। কিন্তু এ আর বায়ুর কত হয় দেখি? বায়ুর হয় 28.8 গ্রাম প্রতি মোল। তাহলে বায়ুর আণবিক ভরের থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসের আণবিক ভর বেশি। তাহলে আমরা বলতে পারি যে বায়ুর থেকে এই হাইড্রোজেন সালফাইড গ্যাস ভারী। কত? প্রায় 1.2 গুণ মতো ভারী হয়। 1.2, হ্যাঁ, এই 1.2 গুণ ভারী হয়, মানে বায়ুর থেকে H2S গ্যাস 1.2 গুণ ভারী হয়। এবং থার্ড হচ্ছে H2S গ্যাস ঠান্ডা জলে মানে দ্রাব্য, মানে ঠান্ডা জলে H2S গ্যাস দ্রবীভূত হতে পারে, কিন্তু গরম জলে অদ্রাব্য, কিন্তু গরম জলে
অদ্রাব্য। তাহলে কি বললাম যে এই H2S গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য, ঠান্ডা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় কিন্তু গরম জলে অদ্রাব্য হয়। এর অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা পরে আছে, এর ব্যাখ্যা আমরা করতে পারি লা সাটিলিয়ারের সাহায্যে। এবং যারা বিগত ক্লাসগুলো দেখেছো, আমি বিগত ক্লাসে লা সাটিলিয়ারের নীতি ব্যাখ্যা করেছি হেবারের পদ্ধতিতে, তারপর ইউরিয়া প্রস্তুতিতে আমরা কিন্তু মানে বলেছিলাম সামান্য। কিন্তু এই যে বললাম না যে লা সাটিলিয়ারের নীতি, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ আছে। তো তবুও শুধু আপাতত ক্লাস 10-এর জন্য মনে রাখবে যে H2S গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। এখান থেকে কিন্তু সত্য মিথ্যা আসতে পারে, এরকম কোনো স্টেটমেন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে যে সত্য না মিথ্যা। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে যে H2S গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। হলো? তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের মেন, যে H2S গ্যাসের তার ফিজিক্যাল প্রপার্টিস, মানে এই তিনটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত ধর্ম। ক্লিয়ার? এবার মেন তোমাকে বলতে হবে যে এই H2S গ্যাসেরই তার কেমিক্যাল প্রপার্টিসগুলো। তাহলে এবার পড়বো, এগুলো নোট করবে, বিশেষ করে এই থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হবে H2S গ্যাসের রাসায়নিক ধর্ম, এবং এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রাসায়নিক ধর্ম। কি হয় প্রথম বলি, 1 নম্বর পয়েন্ট, প্রথম বলি যে H2S গ্যাস, H2S গ্যাস মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড। H2S গ্যাস মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড রূপে আচরণ করে, তারও কারণ বলছি আমি। অ্যাসিড, ফলে নীল লিটমাসকে, ফলে নীল লিটমাসকে সামান্য সামান্য লাল করে, লাল করে। কেন বললাম সামান্য? কারণ যেহেতু H2S গ্যাস একটা মৃদু অ্যাসিড, উইক একটা অ্যাসিড, ফলে H2S গ্যাস মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, ফলে নীল লিটমাসকে সামান্য লাল করে এবং এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় ধাতব বাইসালফাইড লবণ, ধাতব বাইসালফাইড লবণ এবং ধাতব সালফাইড লবণ, ধাতব সালফাইড লবণ উৎপন্ন করে। সম্পূর্ণ কারণ এবার ব্যাখ্যা সহ বলছি, উৎপন্ন করে। তার প্রথম কি বললাম যে H2S গ্যাস মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, ফলে যেহেতু অ্যাসিড, ফলে নীল লিটমাসকে সামান্য লাল করছে, কারণ মৃদু ফলে সামান্য লাল করছে। অ্যাসিড মানে নীল লিটমাসকে লাল করছে, মৃদু ফলে সামান্য লাল করছে। এবং যেহেতু অ্যাসিড, ফলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় বাইসালফাইডও করতে পারে, আবার ধাতব সালফাইড লবণ উৎপন্ন করতে। কি করে দেখাচ্ছি আমি, আগে প্রথম লাইনে ব্যাখ্যা দিচ্ছি যে H2S গ্যাসের যদি আমরা এর নেওয়া হয় তার অ্যাকোয়াস সলিউশন, মানে তার জলীয় দ্রবণ, তাহলে কি হবে? তাহলে H2S গ্যাসটা ভেঙে তৈরি হবে H+ অ্যাকোয়াস এবং সঙ্গে হবে HS- অ্যাকোয়াস।
এবং এই যে এইচএস মাইনাস, এটাকেই বলা হয় যে বাইসালফাইড আয়ন, একেই বলা হয় যে বাইসালফাইড আয়ন। এবং ক্লাস 9-এ অ্যাসিড ক্ষার লবণ ভালো করে পড়লে মনে থাকবে যে সামনে এইচ মানে কি, একে বলে বাই লবণ। বাই মানে এটা অ্যাসিড ধর্মী লবণ। এটা আমাদের মানে যেখানে থাকবে এইচ মানে ওটা বাই, এবং এর সঙ্গে যখন যুক্ত হবে ধাতু তখন কিন্তু ওটা হবে ধাতব লবণ। এবং এটা যেহেতু এখন লবণ হয়নি, এটা এইচএস মাইনাস আয়ন আছে, ফলে একে বলি আমরা বাইসালফাইড আয়ন, এবং যেটাও কিন্তু অ্যাসিড ধর্মী। আবার এটাই আবার এরকম ভাঙতে পারে, এইচএস মাইনাস অ্যাকোয়াস, এবার এখান থেকে যে এইচ প্লাস অ্যাকোয়াস, আবার এস মাইনাস টু অ্যাকোয়াস, এবং একে বলি আমরা হচ্ছে সালফাইড আয়ন। দেখো এখানে এইচ নাই, এটা অনলি এস মাইনাস টু, এটা আমাদের সালফাইড আয়ন, এটা আমাদের সালফাইড আয়ন হলো। তো আমি দুটাকে একবারে বলতে পারতাম, একবারে। তাহলে একবারে বলে কি হতো? একবারে কেন বললাম না? কারণ আমি দেখালাম যে এখান থেকে যে বাইসালফাইড আয়নও পাই, আবার সালফাইড আয়নটাও পাই। মানে বাইসালফাইড আয়নটাও পাই, আবার সালফাইড আয়নটাও পাই। ওই জন্য যদি দেখাই একসঙ্গে, তাহলে H2S অ্যাকোয়াস সলিউশন, H2S অ্যাকোয়াস, তো এটা ভাঙলে হবে একবারে 2H প্লাস প্লাস এস মাইনাস টু, এটা একবারে। এটাও আছে অ্যাকোয়াস, এটাও আছে অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াসেই আছে, আর এটাও অ্যাকোয়াসেই আছে, এই যে এটা। তো অ্যাকচুয়ালি তাহলে আমি কেন বললাম দ্বিক্ষারীয় অ্যাসিড? কেন বললাম দ্বিক্ষারীয় অ্যাসিড? কারণ অ্যাকচুয়ালি যে, এবং কেন বললাম মৃদু? কারণ এটা একবারে ডিরেক্ট ভাঙতে পারে না, ও ধাপে ধাপে করে ভাঙে। যেমন আমি দেখালাম ধাপে ধাপে করে, ঠিক সেভাবে H2Sটা জলীয় দ্রবণে ও মানে ভাঙে, মানে স্টেপ বাই স্টেপ ভাঙছে, ফলে এটা হচ্ছে মৃদু। এবং সঙ্গে হচ্ছে দ্বিক্ষারীয়। কেন 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 দ্বিক্ষারীয়? কারণ কমপ্লিটলি বিয়োজনে H প্লাস আয়ন দিচ্ছে কটা? দুটো। ফলে যে H2S গ্যাস তার জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজনে H প্লাস আয়ন দিচ্ছে কটা? দুটো দিচ্ছে একসঙ্গে, তার সম্পূর্ণ বিয়োজনে। সেই জন্য একে বলা হয় দ্বিক্ষারীয়। আশা করি ক্লাস 9-এ তোমরা পড়েছো যে একক্ষারীয়, দ্বিক্ষারীয় এবং ত্রিক্ষারীয় অ্যাসিড। তার মানে এই H2S গ্যাস জলীয় দ্রবণে তার সম্পূর্ণ বিয়োজনে H প্লাস আয়ন দিচ্ছে দুটো একসঙ্গে, ফলে এ আমাদের দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড। এবং যেহেতু জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করছে, সেই জন্য অবশ্যই এ অ্যাসিড এবং লিটমাসকে লাল করছে সামান্য পরিমাণে। এবং যেহেতু অ্যাসিড, ফলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল করবে। কি করে এবার হবে? এবার আমরা দেখাবো ক্ষারের সঙ্গে বিক্রিয়াটা। এবার দেখাবো বিক্রিয়া ক্ষারের সঙ্গে, যে H2S গ্যাস প্লাস NaOH যদি বিক্রিয়া করে, তাহলে কি হবে? যদি একবার ভাঙে, তাহলে কি হবে? H প্লাস প্লাস HS মাইনাস, মানে কে থাকছে? বাইসালফাইড। আবার NaOH ভাঙলে কি হবে? কারণ সব কিন্তু আমাদের অ্যাকোয়াস মানে সলিউশনে আছে, সব কিন্তু আমাদের জলীয় দ্রবণে আছে। তাহলে এ ভাঙলে কি হবে? Na প্লাস প্লাস OH মাইনাস। দেখো H2S কে প্রথমবার ভাঙলে আমরা H প্লাস পাচ্ছি কটা? একটাই পাচ্ছি। H প্লাস যেহেতু একটাই আছে, তাহলে এর কত আছে ক্ষার গ্রাহিতা? এক। ফলে এ OH মাইনাস নিবে কটা? একটাকেই নিবে। H2S গ্যাসকে প্রথম স্টেপে ভাঙলে আমরা পাচ্ছি কটা? একটা H প্লাস। ফলে এ এখন আছে একক্ষারীয়। ফলে ও এই যে এই H প্লাস OH মাইনাস নিবে কটা? একটাকে, কেন যেহেতু ওইখানে H প্লাস একটাই আছে। ফলে এ নিজেকে আয়নে ব্যালেন্স করার জন্য OH মাইনাস নিবে কটা? একটাই। ফলে এখানে একটাই আছে, ফলে আমি কোনো সংখ্যা অ্যাড করব না। তাহলে কি হবে? এই যে এই Na প্লাস আর HS মাইনাস, এই যে প্লাস আর মাইনাস মিলে কি তৈরি হবে? NaHS প্লাস এই যে H প্লাস আর OH মাইনাস
মিলে কি হবে জল H2O। এর নাম কি, যেহেতু এখানে Na মানে সোডিয়াম আর HS মানে বাইসালফাইড আয়ন, তাহলে এই বাইসালফাইড আয়নটা সোডিয়াম ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি কি করলো বাইসালফাইড লবণ ধাতব, এই যে লেখা আছে ধাতব বাইসালফাইড লবণ, তাহলে এর নাম হচ্ছে আমাদের সোডিয়াম বাইসালফাইড লবণ, যেহেতু সামনে কি আছে এনে ধাতু, ফলে ধাতব বাইসালফাইড সল্ট, যেহেতু সোডিয়াম আছে তাহলে এর নাম হবে সোডিয়াম বাই সালফাইড লবণ, আর সঙ্গে তো জল আসে, লবণ আর সঙ্গে জল আসে। কেন, যেহেতু H2S গ্যাস জলীয় দ্রবণে অ্যাসিডের মতন আচরণ করে, ফলে অ্যাসিডের সঙ্গে ক্ষার বিক্রিয়া কি হয় লবণ জল অলওয়েজ। এবার 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 যদি আমি ক্ষার বেশি পরিমাণ নিই তাহলে কি হবে, তাহলে না বেশি পরিমাণ নিলে এটা সম্পূর্ণ ভেঙে যাবে, তাহলে এই যে H2S গ্যাস, এবার কি নেব, নেব ক্ষার বেশি অ্যামাউন্টে নেব, তা যদি যদি কমপ্লিটলি ভাঙে তাহলে কি হবে, একবারে করলে 2H প্লাস প্লাস S মাইনাস 2 হলো। এবার NaOH ভাঙলে কি হবে, যে Na প্লাস প্লাস OH মাইনাস, কিন্তু এই H2S কমপ্লিটলি ভাঙলে H প্লাস কটা দিচ্ছে, দুটো দ্বিক্ষারীয়, ফলে এবার নিজেকে ব্যালেন্স করার জন্য তাহলে OH মাইনাস লাগবে কটা, দুটোই নিবে, কারণ H2S গ্যাসকে কমপ্লিটলি ভাঙলে বেশি পরিমাণ ভাঙলে H প্লাস আয়ন দিচ্ছে দুটো, ফলে এর এখন দ্বিক্ষারীয় মানে দুটো আছে ক্ষারগ্রাহিতা মানে ক্ষারকে গ্রহণ করার ক্ষমতা 2, ফলে H প্লাস দুটো, ফলে নিজেকে ব্যালেন্স করার জন্য OH মাইনাস নিবেও দুটো, কিন্তু এখানে আছে কটা, একটা, ফলে এই যে OH লাগবে কটা, দুটো, ফলে সামনে 2 দেবো, তাহলে OH মাইনাস কত হলো 2, আর যে Na প্লাস এ হলো 2, তাহলে কি হবে, কারণ 2 তো লাগবে এখানে, কারণ সালফার একটা কিন্তু নিজের কত আয়ন -2, তাহলে এই সালফারের এই -2 আয়নকে ব্যালেন্স করার জন্য Na প্লাস লাগবে কটা, মানে প্লাস লাগবে দুটো, কিন্তু Na কি একাই ছিল এবং N এর আয়ন কত হয় +1, বুঝতে পারলে কি, যে S ও একাই কিন্তু একারই পাওয়ার কত, মানে একারই আয়ন কত, S একাই কিন্তু একারই আয়ন কত -2, ফলে একে ব্যালেন্স করার জন্য প্লাস লাগবে কটা, দুটো, কিন্তু এখানে Na একটা আর একটারই আয়ন +1, তাহলে এরকম প্লাসও লাগবে দুটো, তাহলে এবার সমতা হয়ে গেল, তাহলে এই দুটো Na প্লাস আয়ন আর S সালফাইড -2, তাহলে প্লাস দুটো মাইনাস দুটো, তাহলে কি হলো, যে এই দুটো প্লাস আর দুটো মাইনাস মিলে তৈরি কি হবে, Na কটা আছে সোডিয়াম দুটো, মানে সোডিয়াম একারই কিন্তু আয়ন +1 আর সালফাইড ওর একারই আয়ন -2, তাহলে ওকে ব্যালেন্স করার জন্য প্লাস লাগবে কটা, দুটো, ফলে Na দুটো লাগবে, তাহলে Na কটা, দুটো, মানে Na2, আর এসটা একটাই, তাহলে Na2S, আর প্লাস কি হবে, দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, দুটো চারটি হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, তাহলে তৈরি হবে 2H2O জল। তাহলে এর নাম কি হলো, এর নাম হলো আমাদের এই যে সোডিয়াম সালফাইড লবণ, এই যে ধাতব সালফাইড, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম সালফাইড লবণ। তাহলে আশা করি বুঝতে পারলে যে H2S গ্যাস মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, সেই জন্য নীল লিটমাসকে সামান্য লাল করছে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় একবার ধাতব বাইসালফাইড লবণ করছে আর একবার সম্পূর্ণ বিয়োজন করলে ধাতব সালফাইড লবণ করছে। তাহলে প্রথমে যে NaOH এর সঙ্গে বিক্রিয়ায় যদি থাকে অল্প পরিমাণে, ফলে কি করছে সোডিয়াম বাইসালফাইড, এবং আমি একটা কথা বলে দিই, এটা বাই লবণ মানে কি, এটা আমাদের অ্যাসিড লবণ, এটা আমাদের অ্যাসিড সল্ট, ক্লাস 9-এ পড়েছো অ্যাসিড লবণ চ্যাপ্টারে, আম্লিক লবণ ক্ষারীয় লবণ, এটা আমাদের অ্যাসিড লবণ। আর এটাকে N2S, এখানে কোনো H প্লাসও নাই, আবার OH মাইনাস আয়ন নাই, ফলে এ আমাদের নর্মাল লবণ বা সমিত লবণ, এটা আমাদের। তাহলে হয়ে গেল বিক্রিয়া।
আমি দেখালাম যে H2S গ্যাসের তার জলীয় দ্রবণ কেন আম্লিক, তার এটা প্রমাণ। তার সঙ্গে যেহেতু আম্লিক, ফলে অবশ্যই এই ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় কি করছে, লবণ জল একবার কি করবে, বাইসালফাইড সল্ট মানে অ্যাসিড সল্ট, তারপরে অ্যাসিডকে আবার ব্যালেন্স করার জন্য নিলাম আরো এক্সেস ক্ষার, তাহলে কি হবে, তাহলে ওটা ব্যালেন্স করে দিয়ে তৈরি হবে সালফাইড লবণ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার নেক্সট 2 নাম্বার নোট করবে। 2 নাম্বার হচ্ছে H2S গ্যাস নিজে দাহ্য, মানে H2S গ্যাস না নিজেই জ্বলে ওঠে, কিন্তু দহনে সহায়ক না, এবং গাঢ় নীল শিখায় চলে, গাঢ় নীল শিখায় চলে H2S গ্যাস। এবং এখান থেকে যদি বেশি পরিমাণে দিই অক্সিজেন, তবে তৈরি হবে সালফার ডাই অক্সাইড, আর যদি কম দিই অক্সিজেন তাহলে হবে সালফার, তাহলে সেকেন্ড হবে H2S গ্যাসের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট। কি লিখবো, যে H2S গ্যাস নিজেই দাহ্য, এই নিজেই জ্বলে ওঠে, নিজে দাহ্য, কিন্তু দহনে সহায়ক নয়, নিজে দাহ্য। এবার অক্সিজেনের উপস্থিতিতে H2S গ্যাস নীল বর্ণের শিখায় জ্বলে, তোমাদের পরীক্ষায় এই যে নীল বর্ণ, এটা ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস যে বায়ুর অক্সিজেনের সঙ্গে জ্বলে উঠে কোন বর্ণের শিখা উৎপন্ন করে, অবশ্যই নীল বর্ণের শিখা। এবং উৎপন্ন যৌগের প্রকৃতি, মানে H2S গ্যাসের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় কোন যৌগ তৈরি হবে সেটা ডিপেন্ড করে সে অক্সিজেন গ্যাসের যে পরিমাণ তার উপরে, ওটাই লিখছি যে উৎপন্ন যৌগের পরিমাণ নির্ভর করে O2 গ্যাসের পরিমাণের উপর। দেখি কি করে হচ্ছে। প্রথমটা যদি বলা হয় O2 কম, মানে অক্সিজেন গ্যাসটা, হ্যাঁ এটা গ্যাস আছে, এই অক্সিজেন গ্যাস এ কম মাত্রায় আছে, অক্সিজেন এই গ্যাসটা আছে কম মাত্রায়, তাহলে কি হবে দেখি। H2S গ্যাসের সঙ্গে যদি কম অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে তবে তৈরি হয় সালফার আর সঙ্গে জল H2O, এটা হচ্ছে কম অ্যামাউন্টে। এবার যদি করি সমতা, তাহলে ও কটা, দুটো, ও একটা, 2 দিলাম, তা H কত হলো 4, সামনে 2 দিলাম, এই সাথে হলো S কত, দুটো, তাহলে S2, তার মানে যদি কম পরিমাণ দিয়ে অক্সিজেন, তাহলে H2S টাই কি তার সালফারের হয়ে যায় জারিত,
এটা অ্যাকচুয়ালি জারিত হয়ে যাওয়া, জারিত কেন, ও হাইড্রোজেনকে ছাড়লো, এ হাইড্রোজেনকে ছাড়লো, মানে এটা এটা হয়ে যাওয়া জারিত, এটা জারিত হয়ে যাওয়া বোঝাই। এবার যদি দিই বেশি অক্সিজেন গ্যাস দিলাম বেশি অ্যামাউন্টে, তাহলে কি হবে, তাহলে জারিত আরো বেশি ভাবে হবে, যা জানুন, তাহলে আরো অতি মাত্রায় জারিত হবে। তাহলে H2S গ্যাস দিলাম এক্সেসিভ অক্সিজেন, তবে তৈরি হবে আরো বেশি মাত্রায় জারিত হয়ে তৈরি করবে সালফার ডাই অক্সাইড গ্যাস, এবং সঙ্গে অবশ্যই জল। এবার সমানতা করো, এখানে কি নেব, এখানে 2 নিলাম, 2, তাহলে ও কটা হলো না, এস হলো 2, সামনে 2 নিলাম, তাহলে এইচ কত হলো 4টা, সামনে 2 নিলাম, তাহলে এস দুটো, এইচ কটা 4টা, তাহলে ও কটা হলো, তাহলে এখানে ও হলো 2 2 4 2 8টা, তাই না, সরি 8টা কেন, 6টা হলো, 4টা 2 6টা, তাহলে এখানে 3 নেবো। তাহলে দেখো, তাহলে এখানে যদি আমি দেখো এখানে কত 2H2S, এখানেও দুটো আছে H2S, যদি কম মাত্রায় নিই অক্সিজেন তাহলে জারিত হবে কম মাত্রায়, হবে সালফার। এবার যদি বেশি মাত্রায় নিই তাহলে কি হবে, তাহলে যদি বেশি মাত্রায় নিই অক্সিজেন তাহলে ওই সালফারটাই আবার পুনরায় কি হবে, জারিত হয়ে তৈরি হবে সালফার ডাই অক্সাইড, মানে এটা আরো বেশি ভালোভাবে হলো কি জারিত হলো, এটা আরো বেশি ভালোভাবে জারিত হলো। তাহলে যদি আমরা কম পরিমাণ নিয়ে অক্সিজেন তবে জারিত কম হবে, হবে সালফার অনলি, সালফার। আর যদি বেশি মাত্রায় নিই ফলে কি, তাহলে সেই সালফার আবার পুনরায় তার সালফার ডাই অক্সাইডে পরিণত হবে। ওটাই লেখা আছে যে উৎপন্ন যৌগের পরিমাণ নির্ভর করে সেই O2 গ্যাসের যে পরিমাণ তার উপরে, যদি কম নিই তাহলে সালফার, যদি বেশি নিই তাহলে সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, একটা গ্যাস তৈরি হবে। হলো, তাহলে মেন এই যে কালারটা ইম্পর্টেন্ট, মনে রাখবে যে H2S গ্যাসের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে H2S গ্যাস জ্বলে উঠে নীল বর্ণের শিখাতে। হয়ে গেল 3 নাম্বার। থার্ড 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট যে H2S গ্যাসের বিজারণ ধর্ম, H2S গ্যাসের বিজারণ ধর্ম, এই থার্ড নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। বিক্রিয়া, শর্ট প্রশ্ন সব জন্য ইম্পর্টেন্ট, ছোট বড় সব, বিজারণ ধর্ম, এটা মাধ্যমিকে অনেকবার এসছে, এটা স্টার, এটা স্টার। থার্ড পয়েন্ট হবে H2S গ্যাসের বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম কি ভাই, বিজারণ ধর্ম মানে ও নিজেকে দেখাচ্ছে বিজারণ ধর্ম, তার মানে কি, আমি বলেছিলাম এর আগে অ্যামোনিয়ার ক্ষেত্রে যে যারা শিক্ষক ধর্ম দেখাবে তাহলে তার কাজ কি, সে নিজে হবে শিক্ষক, তাই তো, যে দেখাবে শিক্ষক ধর্ম সে নিজে কি হবে শিক্ষক, ফলে সে অন্যকে শিখাবে। তার মানে যে দেখাবে বিজারণ ধর্ম তাহলে সে অন্যকে করবে বিচারিত এবং নিজে কি হবে বিচারক। আমি বারবার বলেছিলাম, তাহলে যে হবে শিক্ষক সে দেখাবে, মানে যে শিক্ষক ধর্ম দেখাবে সে নিজেকে শিক্ষক এবং সে অন্যকে শিখাবে। ঠিক সেভাবে যে নিজে দেখাবে বিজারণ ধর্ম ফলে সে নিজে কি হবে বিচারক এবং অন্যকে ও বিজারিত করবে এবং নিজে হবে জারিত। ওটাই দেখব যে লেখো যে এটা খুব ইম্পর্টেন্ট, লেখো যে কমলা বর্ণের, কমলা মানে অরেঞ্জ, কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত, কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত
পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত কি হয় K2Cr2O7। কি বললাম, কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট এর দ্রবণের মধ্যে দিয়ে কেমন দ্রবণ, কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে H2S গ্যাস চালনা করলে H2S গ্যাস দ্বারা সেই কমলা বর্ণের বা এখানে বলা দরকার নয়, আমি তো আগেই বলে দিয়েছি যে H2S গ্যাস দ্বারা চালনা করলে, মানে H2S গ্যাস চালনা করলে H2S গ্যাস দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেট দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে বিজারিত হয় এবং H2S গ্যাস নিজে জারিত হয়ে কি হয়, হলুদ বর্ণের সালফারে পরিণত হয়। এটা ভাষাটা হলো। তাহলে মেন কি হলো, যে কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের যে দ্রবণটা আছে তার মধ্যে দিয়ে যদি কি পাঠানো হয়, H2S গ্যাস, তবে দেখা যাবে যে ওই H2S গ্যাস দ্বারা সে কমলা বর্ণের সে পটাশিয়াম ডাইক্রোমেটটা ও রূপান্তর করছে, মানে ও বিজারিত হচ্ছে সবুজ বর্ণের ক্রোমিক লবণে, মানে ক্রোমিক সালফেট লবণে হয়। এবং এই H2S গ্যাস নিজে কিভাবে জারিত হবে, তার মানে H2S গ্যাস যেহেতু অন্যকে বিজারিত করছে এবং নিজে হচ্ছে জারিত, ফলে অবশ্যই H2S গ্যাস নিজে কি বিজারক, ফলে ও কি দেখাবে, ও নিজে দেখাবে বিজারক ধর্ম দেখাবে। তাহলে এবার দেখি বিক্রিয়াটা, তাহলে কি আছে, অ্যাসিড মিশ্রিত, তাহলে অবশ্যই কেমন অ্যাসিড, কিং অফ কেমিক্যাল যাকে বলি আমরা, সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কে আছে K2Cr2O7। তাহলে এই যে দ্রবণটা এর হয় কালার কমলা, তাহলে অ্যাসিড মিশ্রিত, এই যে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট ওর মধ্যে দিয়ে কি পাঠাবো আমরা, H2S গ্যাস। দেখব তৈরি হবে এই H2S গ্যাসটা এই কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটকে ও কনভার্ট করবে কিসে, Cr2SO4 মানে এটাই হয় সেই সবুজ বর্ণের ক্রোমিক, এটাকে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিক সালফেট লবণ। এ আমাদের সবুজ বর্ণের হয় ক্রোমিক সালফেট লবণ, লেখা আছে নামটা। প্লাস কি হবে, H2S নিজে হবে জারিত সালফারে, এবং সঙ্গে আরো কিছু এক্সট্রা প্রোডাক্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4 আর সঙ্গে জল, সঙ্গে
জল থাকবে H2O। এবার সমতা করো, এবার সমতা করতে হবে। এখানে SO4 সালফেট কটা? 3টা। এই যে একটা SO4, তাহলে এখানে SO4 3টা, SO4 একটা, তাহলে টোটাল SO4 4টা। এখানে SO4 একটা, তাহলে 4 দিয়ে দিলাম। বুঝতে পারলে? SO4 3টা, SO4 একটা, টোটাল SO4 4টা আছে। এখানে 1 ছিল, দিলাম 4, হয়ে গেল। এবার এখানে যে O, এই যে O কটা? 7টা আছে, O7। মানে অ্যাকচুয়ালি কিন্তু এই SO4 এর কিন্তু ও আমি কিন্তু গণনা করছি না, কারণ SO4টা কিন্তু আলাদাই। তাহলে টোটাল SO4 3টা, SO4 একটা, 4টা, আর টোটাল SO4 4টা হয়ে গেল। এবার ও আলাদা, O7, তাহলে এখানে ও কটা? একটা, তাহলে সামনে কি দিলাম? সামনে দিলাম 7, সামনে 7 দিলে তাহলে H কটা হলো? 14টা, H হলো 14টা। আর এখানে কটা আছে? 4 2 8, তাহলে লাগবে কটা? লাগবে 6টা, দিলাম 3। তাহলে এস কটা হলো? 3টা, তাহলে এখানে দেবো এস, দেবো 3, হয়ে গেল শেষ। এবং এই আছে তো এস, এই যে সালফার, এটা হয় হলুদ বর্ণের, এটা হয় হলুদ বর্ণের। তাহলে আশা করি বুঝতে পারলে যে অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের যে কমলা দ্রবণ, তার মধ্যে দিয়ে H2S গ্যাস যদি চালনা করি, তাহলে এই H2S গ্যাস দ্বারা, মানে H2S গ্যাস এই পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত কিসে করে দেয়? এটা আমাদের বিজারিত কিসে করে দেয়? সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণে। এবং H2S গ্যাস নিজে কি হয়? জারিত। নিজে এই যে হাইড্রোজেন ও ছাড়লো, ছেড়ে কি হলো? জারণ, এবং নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফারে ও পরিণত হয়। এবং এই বিক্রিয়া খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে আসতে পারে যে একবারে ডিরেক্ট যে H2S গ্যাসের বিজারণ ধর্ম দেখাও, 2 নম্বর থাকবে। ভাষা সঙ্গে বিক্রিয়া সঙ্গে সেকেন্ড আসতে পারে যে অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কি হয় তা বিক্রিয়া সহকারে লেখো। তখনও তোমাকে লিখতে হবে বিক্রিয়া এবং ভাষা। এবং থার্ড আসতে পারে শর্ট প্রশ্ন, কি আসতে পারে? যে ওই কমলা বর্ণের অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে H2S গ্যাস যদি চালনা করা হয়, তবে কোন বর্ণের তৈরি হয় যে ক্রোমিক সালফেট লবণ? কোন বর্ণ? তোমাকে বর্ণের চেঞ্জ বলতে পারে। ছিল কমলা, পাঠালাম H2S গ্যাস, তাহলে কমলা বর্ণটা H2S গ্যাস দ্বারা হলো বিজারিত হয়ে গেল সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ। ক্লিয়ার? কালার ইম্পর্টেন্ট, বিক্রিয়া ইম্পর্টেন্ট, এবং সঙ্গে এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে। খুব খুব এটা ইম্পর্টেন্ট হলো, বুঝতে পারলে? নেক্সট ফোর্থ হবে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। ফোর্থ হবে, এটা মুছলাম, যে ধাতব লবণের অধক্ষেপণ বিক্রিয়া। নেক্সট হবে ধাতব লবণের অধক্ষেপণ বিক্রিয়া। নেক্সট 4 নাম্বার, ধাতব লবণের অধক্ষেপণ বিক্রিয়া, এবং যেটাও পরীক্ষাতে এসেছে এবং বিভিন্ন স্কুল তাদের টেস্ট এক্সামে দেয়, অধক্ষেপণ বিক্রিয়া। এটাও খুব খুব ইম্পর্টেন্ট। কি হয় যে বিভিন্ন ধাতব লবণের দ্রবণে, মানে যে দ্রবণে কারা আছে, বিশেষ করে Ag+, তারপর হচ্ছে lead Pb+2, তারপর কপার। ওকে, কপার। যে বিভিন্ন ধাতব লবণের দ্রবণে যারা এরা আছে প্রেজেন্ট,
দ্রবণে H2S গ্যাস চালনা করলে ধাতব সালফাইডের কালো অদক্ষেপ পাওয়া যায়। ওকে, ওই জন্যই আমরা কি বলি, অদক্ষেপণ বিক্রিয়া। যে বিভিন্ন ধাতব লবণে যে দ্রবণ আছে, যার মধ্যে কে আছে, বিশেষ করে সিলভার, lead এবং কপার, ওই মানে Ag+ বা Pb+2 বা Cu+2 এই আয়নযুক্ত দ্রবণ, এবং সেই দ্রবণ কি হয়, নয় অ্যাসিডিক নয় ক্ষারীয়। ওকে, সেই অ্যাসিডিক মানে সেই অ্যাসিড বা ক্ষারীয় সেই দ্রবণের মধ্যে দিয়ে, মানে এই ধাতব লবণের সেই অ্যাসিডিক বা ক্ষারীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা H2S গ্যাস চালনা করি, তাহলে সেই ধাতব সালফাইডের আমরা কালো অদক্ষেপ পাই। ওটাই বিক্রিয়া, আর কিছু না। কি হয়, প্রথম হচ্ছে কপার সালফেট। ওকে, কপার সালফেট যার হয় কালার নীল, কালারটা নীল। তাহলে এবার ওর মধ্যে দিয়ে যদি কি পাঠাই, H2S গ্যাস, তবে দেখবো যে এখান থেকে কি হবে এই কপার সালফাইডের পাবো কালো অদক্ষেপ পাবো, প্লাস থাকবে হচ্ছে H2SO4। এবং বলে দিই যে এই সব যে অদক্ষেপ, এরা জলে হয় অদ্রাব্য। ওই যে অদক্ষেপ মানে কি, মানে ও থিতিয়ে পড়ে গেছে এবং এরা হয় জলে অদ্রাব্য হয়। এটা একটা হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে lead নাইট্রেট PbNO3 এবং এর হয় কালার বর্ণহীন। এবার এর মধ্যে দিয়ে পাঠাবো H2S গ্যাস, যে দ্রবণের মধ্যে দিয়ে পাঠাবো H2S গ্যাস, তাহলে কি হবে, lead সালফাইডের PbS, lead সালফাইডের পূর্বে কালো অদক্ষেপ। এগুলো সব আমরা কিন্তু ল্যাবে পরীক্ষা করেছি। এগুলো ল্যাবে সব আমরা পরীক্ষা করেছি। অ্যাকচুয়ালি আমরা তো ছিল, মানে আমি পড়তাম অনার্সে ফিজিক্সে, তো তখন কেমিস্ট্রি ছিল পাস কোর্স ছিল, তো তখন এগুলো সব আমরা প্র্যাকটিক্যাল করেছি। প্লাস তৈরি হবে 2HNO3, এগুলো সব জলে অদ্রাব্য হয়। তারপর আরেকটা আছে, এটাও কালো হয়ে গেল। থার্ড একটা আছে যে সিলভার নাইট্রেট, AgNO3, সিলভার নাইট্রেট, এর মধ্যে কি পাঠাবো, আবার H2S গ্যাস। অ্যাকচুয়ালি এগুলো বিক্রিয়া কেন হচ্ছে বুঝতে পারছো তো, এগুলো বিক্রিয়া কেন হচ্ছে, কারণ এখানে কি হচ্ছে, এই যে Cu+2 আর সালফেট -2, আর এটা ভাঙলে কি হবে 2H+ প্লাস S-2। তার মানে কি হলো, এই যে কপারের +2 আর এসের -2, তাহলে কপার একাই, যার আয়রন +2, সালফাইড একাই -2, তাহলে এরও +2 -2, তাহলে কি হলো, এই CuS আর সঙ্গে এই যে 2H+ আর সঙ্গে SO4 -2 মিলে কি হলো, অ্যাসিডটা। এখানে তাই যে PbNO3 একে ভাঙলে কি হবে, অ্যাকচুয়ালি একে ভাঙলে হয়, আমি দেখাই দিচ্ছি, একে ভাঙলে হবে যে Pb+2 আর সঙ্গে নাইট্রেট, তো ফলে NO3-, এটা হয় নাইট্রেট মূলক, কটা আছে, দুটো। আর একে সেম ভাঙলে কি হবে 2H+ প্লাস S-2, তাহলে Pb+2 আর S-2 মিলে কত হলো, মানে এরা মিলে কি হবে, PbS হয়ে গেল, PbS আর সঙ্গে এই যে 2H+ আর 2NO3-, দুটো প্লাস দুটো মাইনাস হয়ে গেল 2HN3। ক্লিয়ার। থার্ড হবে যে সিলভার নাইট্রেট, এবং এরও হয় কালার বর্ণহীন, বা এটা ওই সাদা টাইপের, যেমন যে অ্যালুমিনিয়াম ফয়েলের কালার ঠিক এরকমই দেখতে হয়, ওরকম ওই সাদা একটা আভা থাকে, মানে বর্ণহীনই প্রায় বলতে পারি। এর সঙ্গে আবার কি মিশাবো, H2S, দেখি কি হবে, AgNO3, এরও হয় কালার বর্ণহীনই হয়। এবার একে ভাঙলে কি পাবো,
এজি প্লাস প্লাস NO3 মাইনাস, তাই তো? কিন্তু একে ভাঙলে কি পাবো? 2H প্লাস প্লাস S মাইনাস 2 হবে বিক্রিয়া? হবে না কিন্তু, কারণ এজি একটাই এবং একারই কত আয়ন প্লাস, একাই প্লাস, আর সালফাইড একটাই কিন্তু ওর একারই মাইনাস 2, ফলে এই মাইনাস 2কে যদি ব্যালেন্স করতে হয় তার প্লাস লাগবে কটা? দুটো, ফলে এর সামনে কি দেবো? 2। তাহলে এজি কত হলো? এজি হলো 2, আর যে NO3 তাহলে এ হলো 2। কেন? আমাদের অবশ্যই 2 লাগবেই, কারণ এইচ প্লাস কটা? 2 আছে। 2 প্লাসকে ব্যালেন্স করতে গেলে তাহলে আমাকে এই মাইনাসও লাগবে 2, ফলে হয়ে গেল এখন বিক্রিয়া। তাহলে এই এজি 2 প্লাস আর একটাই সালফাইড -2 মিলে কি হবে? Ag2S। এটা কি হলো? অদক্ষেপ। এর নাম কি? সিলভার সালফাইড। এর নাম হলো হচ্ছে সিলভার সালফাইডের কালো অদক্ষেপ পড়লো। আর সঙ্গে কি হবে? 2H প্লাস এবং 2NO3 মাইনাস, মানে হবে 2HNO3। এই হলো। এই তিনটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, যে কপার সালফেটের মধ্যে যদি কি পাঠায়, কপার সালফেটের যে দ্রবণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত, যদি কি পাঠানো হয় H2S, তাহলে তৈরি কি হবে? কপার সালফাইডের কালো অদক্ষেপ। লেড নাইট্রেট কি পাঠালাম? H2S, তাহলে কি হবে? লেড সালফাইডের কালো অদক্ষেপ। আবার সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেটের মধ্যে পাঠালাম H2S, অবশ্যই অ্যাসিড মিশ্রিত পাঠালাম যে দ্রবণ, অ্যাসিড মিশ্রিত যে আছে সিলভার নাইট্রেট দ্রবণ পাঠালাম H2S, তাহলে কি হবে? কালো বর্ণের অদক্ষেপ পড়বে সিলভার সালফাইডের, ফলে এখানে সব কালো বর্ণের কি হচ্ছে? অদক্ষেপ পড়ছে, ফলে এর নাম হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? আর আরেকটা আছে, এটাও জেনে রাখো, এটা আমি বলেছিলাম যে যেদিন পড়ানো হয় যে H2S গ্যাসের প্রস্তুতি, সেদিন আমি বলেছিলাম যে H2S গ্যাস যে সেই উল্ট বোতলে যে ভর্তি হয়ে গেছে, সেটা আমরা কি করে বুঝি? সেই লেড অ্যাসিটেটে সিক্ত একটা কাঁচ দণ্ডকে যে গ্যাস যাত্রার মুখে ধরি, যদি দেখি সেই লেড অ্যাসিটেটে সিক্ত কাঁচ দণ্ড যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবো যে অলরেডি গ্যাস দ্বার ভর্তি হয়ে গেছে। এবং ওই বিক্রিয়া তো আমি এখানে দেখাই দিচ্ছি, এখানে দেখাচ্ছি উপরে কি হয়। অ্যাকচুয়ালি লেড অ্যাসিটেট Pb CH3 COO2, এর নাম কি? লেড অ্যাসিটেট। হ্যাঁ, লেড অ্যাসিটেট। এর সঙ্গে কি পড়াবো? H2S গ্যাস। ওই যে বললাম যে লেড অ্যাসিটেট সিক্ত সে কাঁচ দণ্ডকে আমি ধরবো কার সামনে? H2S গ্যাস জারির মুখে। তাহলে ওই লেড অ্যাসিটেটের সঙ্গে H2S গ্যাস যুক্ত হয়ে তৈরি কি করবে? যে লেড সালফাইডের কালো অদক্ষেপ, এবং লেড সালফাইডের এই কালোটাকে দেখেই, অর্থাৎ সে লেড অ্যাসিডেতে সিক্ত কাঁচ দণ্ডটা লেড সালফাইডে একটা কালো অদক্ষেপ পড়ে যায়, এবং ওই কালো দেখেই আমরা কি বুঝবো? অলরেডি তার মানে গ্যাস দ্বার ভর্তি হয়ে গেছে, কারণ H2S গ্যাস ওর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে অবশ্যই H2S গ্যাস ভর্তি হয়ে গেছে। তখন আমরা এটাকে বন্ধ করে দিই এবং তৈরি কি হবে? CH3 COOH হলো। এবং এই বিক্রিয়াটা কি করে হলো? এটাও আমি ভেঙে দেখাচ্ছি যে একে ভাঙলে কি হবে? Pb+2 আর সঙ্গে প্লাস আর 2CH3 COO-, এটা আমাদের অ্যাসিটেট মূলক। আর এটা ভাঙলে কি হবে? 2H প্লাস প্লাস S-2, তাহলে কি হলো? এই যে Pb+2 আর সালফাইড -2 মিলে কি হলো? Pb প্লাস আর S-2 কি হলো? PbS, লেড সালফাইড অদক্ষেপ, এবং সঙ্গে 2H প্লাস আর সঙ্গে 2 অ্যাসিটেট মূলক, মানে হলো 2CH3 COOH। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট 5 নাম্বার বিক্রিয়া নাই, শুধু কালার, এবং এই কালারটাও ইম্পর্টেন্ট, এসছে বিভিন্ন পরীক্ষাতে। পাঁচ নাম্বারটা হচ্ছে H2S এর শনাক্তকরণ পরীক্ষা। 5 নাম্বারটা হচ্ছে H2S এর শনাক্তকরণ
বিক্রিয়া, বা এর অপর নাম হচ্ছে মেলিনের বিক্রিয়া। মেলিনের বিক্রিয়া। এর যে অপর নাম, একে বলি আমরা হচ্ছে মেলিনের বিক্রিয়া। হলো, কি হয় অ্যাকচুয়ালি, কি হয়, মানে আমরা কি করে শনাক্ত করব, হ্যাঁ মানে কি করে আমরা একে আমরা শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে NaOH কে ক্ষার, তাহলে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, প্রোসাইডের কি বললাম, NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের জলীয় দ্রবণে বা দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করে, এটাই জাস্ট, আর কিছু না। এবং এই যে বেগুনি কালার দেখেই আমরা বুঝতে পারি যে আমরা গ্যাসটাকে চালনা করেছি সেটা আমাদের H2S গ্যাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি আসবে, যে ক্ষারযুক্ত বা NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়, এটা কিন্তু এসছে পরীক্ষাতে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। বা তোমাকে আসতে পারে যে H2S গ্যাসের সঙ্গে কোন দ্রবণের চালনা করলে, বা H2S গ্যাসকে কোন দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে দ্রবণের কালার হয়ে যায় বেগুনি, সেই দ্রবণের কি নাম, যে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, জাস্ট এটা বললে হয়ে যাবে। ওকে, হলো তো মেন কালারটা, তাই সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে দ্রবণটি কালার হয়ে যায় বেগুনি। ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, এটা প্রশ্ন একটা, হ্যাঁ, এবং এটাও দেখা গেছে বিভিন্ন কোশ্চেন ব্যাংকে থাকে, যে পুরনো রূপার জিনিস ও সেই পুরনো তৈলচিত্রের যেগুলো পেন্টিং হয় না, ওগুলো বলা হয় মানে অয়েল পেন্টিং, যে পুরনো তৈলচিত্রের সাদা বর্ণ বা সেই সাদা রং কালো হয়ে যায় কেন, যেমন দেখবে অনেকের বাড়িতে অনেক আগেকার দিনের বিভিন্ন সেই রূপার কয়েন পাওয়া যায়, অনেক আগেকার রূপার কয়েন পাওয়া যায়, বা অনেকের বাড়িতে রূপোর চামচ থাকে, রূপোর ছোট ছোট মানে বাটি থাকে, থালা থাকে। ওকে, তাহলে ওই অনেক পুরাতন সেই রূপোর যদি বাটি থাকে বা যদি কোনো জিনিস থাকে, যদি বেশ ঘষা মাজা না হয়, অনেক দিন থেকে পড়ে আছে, অনেক বছর থেকে, তবে দেখবে যে ওই রূপোর যে সেই ঝলকটা না, সেটা থাকবে না, কেমন যেন একটা কালো কালো হয়ে যাবে। তো ওটাই বলেছে যে পুরনো রূপোর জিনিস বা যদি থাকে অয়েল পেন্টিং পুরনো, সেই পুরনো অয়েল পেন্টিংয়ের যে সাদা বর্ণটা কেন কালো হয়ে যায়, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কেন হয়ে যায়? একটাই কারণ, যদি বলা হয় শর্টকাট, তাহলে হচ্ছে H2S
গ্যাসের জন্য, H2S গ্যাসের জন্য। এটা হলো 1 নাম্বারের শর্টের জন্য এটা অ্যান্সার। এটা শর্ট যে কেন হয়ে যায়, কোন গ্যাস, এটা হচ্ছে H2S গ্যাস। তাহলে প্রথম, তাহলে ওই রূপোর তৈরি জিনিসগুলো বা সেই তৈলচিত্র সাদা সাদা কালারটা কেন কালো হয়ে গেল, একটাই হচ্ছে কারণ হচ্ছে, সেটা হচ্ছে H2S গ্যাস। এটা শর্ট প্রশ্ন, এটা হচ্ছে শর্টের জন্য। কোন গ্যাসের জন্য, H2S গ্যাস। এবার দেখো কেন, আগে দেখি ফার্স্ট একটা। এবার না রূপোর তৈরি মানে কে আছে, রূপো আছে, এজি আছে, সিলভার আছে। এবার ওর সঙ্গে, কারণ এই সিলভারকে দীর্ঘদিন রাখা ছিল, ফলে এই রূপো দীর্ঘদিন এই বায়ুর সঙ্গে মিশেছিল, মানে কি, মানে বায়ুর সংস্পর্শে এসেছিল। এবার বায়ুতে অল্প পরিমাণ যদি থাকে H2S গ্যাস, তাহলে কি হবে, সেই রূপোর তৈরি যে জিনিস সে দীর্ঘদিন যদি থাকে বায়ুতে, তাহলে বায়ুতে উপস্থিত ওই অল্প পরিমাণেও H2S গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় সিলভার সালফাইডের সে কালো অধক্ষেপটা। আমি দেখালাম এর আগের একটা বিক্রিয়াতে। আর সঙ্গে কি হয়, হাইড্রোজেন গ্যাস, তাহলে Ag2 আছে, Ag2, তাহলে Ag2S আর H2। তাহলে অ্যাকচুয়ালি তাহলে রূপোর তৈরি পুরনো জিনিসকে দীর্ঘদিন রেখে দিলে, তাহলে বায়ুর সঙ্গে যুক্ত যে থাকে H2S গ্যাস, তাহলে এই বায়ুর যে H2S গ্যাসের সঙ্গে সে রূপো বিক্রিয়া করে তৈরি কি করে, এই সিলভার সালফাইড, এবং যারই কি সেই কালো কালো ছোপ ছোপ একটা দাগ পড়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি ওই কালো ছোপ দাগটা কার দাগ, সেই সিলভার সালফাইডের সেই কালো কালো দাগটা। এবং কেন পড়ে, কারণ সিলভারটা যে বায়ুতে যে H2S গ্যাস সামান্য পরিমাণে ওর সঙ্গেও যুক্ত হয়ে তৈরি করছে একটা সিলভার সালফাইডের কালো সেই ছোপটা। বুঝতে পারলে? অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেই পুরাতন যে অয়েল পেন্টিংয়ের সাদা বর্ণ, এটাও কালো কেন হয়ে যায়, দেখো সেটা হচ্ছে যে বিভিন্ন এই তৈলচিত্রের যে সাদা বর্ণ, হ্যাঁ, মানে আমরা তৈলচিত্রে ব্যবহার করা হয় যে লেড হোয়াইট, মানে সাদা আছে তো, যে সাদা বর্ণটা, ওটা অ্যাকচুয়ালি কার হয়, লেড হোয়াইট নামক একজন মানে পদার্থ, লেড হোয়াইট। তার মানে কি, লেড হোয়াইট মানে কি, তাহলে লেড থাকবে, এবং লেড হোয়াইট রূপে আমরা ব্যবহার করি লেড কার্বনেট, আবার লেড হোয়াইট রূপে ব্যবহার করি লেড সালফেটকেও, আবার লেড হোয়াইট রূপে ওখানে ব্যবহার করা হয় যে লেড হাইড্রক্সাইড। তার মানে পুরনো তৈলচিত্রে যে সাদা কালারটা, সেটা কার, অ্যাকচুয়ালি লেড হোয়াইটের। এবং যে লেড হোয়াইট, ওর মধ্যে কে থাকে, লেড কার্বনেট, লেড সালফেট এবং লেড হাইড্রক্সাইড। এবার কি হবে, এই লেড কার্বনেট বা লেড সালফেট বা লেড হাইড্রক্সাইড, এরা সবাই কেন, এদের কি অনেক পুরাতন তৈলচিত্র, ফলে কি দেওয়ালের মধ্যে টাঙানো আছে সে অয়েল পেন্টিংটা, মানে দীর্ঘদিন ধরে টাঙানোর জন্য সে বায়ুর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং বায়ুতে উপস্থিত ওই সামান্য পরিমাণ H2S গ্যাস, এই লেড কার্বনেট বা লেড সালফেট বা লেড হাইড্রক্সাইড ওর সঙ্গে H2S গ্যাস যুক্ত হয়ে লেড সালফাইডের কি কালো অধক্ষেপ ফেলে দেয়। তার মানে কি, সেই যে হোয়াইট অংশটা ওর সঙ্গে, তাহলে ওই যে হোয়াইট অংশটা, তাহলে ওর মধ্যে কি এরা আছে, লেডের এইসব যৌগগুলো আছে, আর বায়ুর যে H2S গ্যাস তার সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে, তাহলে কি লেডের সঙ্গে H2S গ্যাস যুক্ত হয়ে সেই যে সাদা অংশের মধ্যে লেড সালফাইডের সে কালো দাগ করছে, ওই জন্যই কালো হয়ে যায়। এবার দেখো বিক্রিয়াগুলো কি হবে, PbCO3 প্লাস কি হবে, H2S গ্যাস তৈরি কি হবে, এই যে Pb আর S মিলে PbS, এটাই সেই কালোটা সাদা অংশে পড়ছে, মানে কালো হচ্ছে, আর সঙ্গে এই যে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, এর নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আবার যদি থাকে লেড হোয়াইটে লেড সালফেট, কি দিলাম, আবার সেম H2S গ্যাস, তাহলে কি হবে, আবার Pb আর S মিলিয়ে লেড সালফাইডের সেই কালো অধক্ষেপটা, মানে কালো ছোপটা,
তাহলে হয়ে গেল, সঙ্গে আবার H2SO4, তাহলে প্লাস H2SO4। আবার কে আছে, লেড হাইড্রক্সাইড, তাই যদি থাকে কে লেড হাইড্রক্সাইড, ওর সঙ্গেও যুক্ত কে হবে H2S, তাহলে কি হবে আবার সেম পিবি আর এস মিলে লেড যে সালফাইড এরই কালো বর্ণটা সৃষ্টি হবে, আবার সঙ্গে H2 আর OH হোল 2 মিলে হবে 2H2O জল। এটা তো বাষ্প আকারে বেড়ে যাবে, হলো এটা। তাহলে অ্যাকচুয়ালি যে পুরনো তৈলচিত্রে যে সাদা রংটা করা হয় ওটা অ্যাকচুয়ালি লেড হোয়াইটের, এবং লেড হোয়াইট মানে হোয়াইটে আমরা ব্যবহার করি লেড কার্বনেট, লেড সালফেট এবং লেড হাইড্রক্সাইডে বিভিন্ন লেডেরই যৌগগুলো। তাই এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, দেওয়ালে টাঙানো আছে ওয়াল পেন্টিং। তাহলে বায়ুর সঙ্গে যুক্ত হয়ে এবং বায়ুর যে H2S গ্যাস তার সঙ্গে যুক্ত হয়ে সেই সাদা বর্ণের মধ্যে লেড সালফাইডের কালো অধক্ষেপ সৃষ্টি করছে, সেই জন্যই সেই সাদা অংশটা কালো কালো হয়ে যাচ্ছে, মানে এটা কালো হয়ে যায়। তা আশা করি বুঝতে পারলে, এবং আমাদের এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত এবং তার কেমিক্যাল প্রপার্টিস মানে দুটো হয়ে গেলে কমপ্লিট। খুব ভালো করে কিন্তু পড়বে। আমরা অলরেডি অ্যামোনিয়া মানে বলছি হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্মটা কমপ্লিট করে দিলাম, এবং যেগুলো যেগুলো বিক্রিয়া ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালো করে কিন্তু লেখে লেখে পড়বে। এবং তোমরা নিজেদের যে কোশ্চেন ব্যাংক আছে দেখবে যে এগুলোই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে এসছে, এগুলোই প্রশ্ন, এর বাইরে প্রশ্ন নাই, এগুলোই প্রশ্ন শুধু ঘুরে ঘুরে এসছে। এবং সঙ্গে এখান থেকেই শর্ট প্রশ্ন আসবে সেই কালারগুলো থেকে। ফলে খুব ভালো করে পড়ো, বাড়িতে কিন্তু অবশ্যই লেখে লেখে পড়তে হবে, না লিখলে কিন্তু তোমরা কিন্তু ঠিকমতো লিখতে পারবে না এবং মানে মনেও থাকবে না। ওকে, তাহলে খুব ভালো করে পড়ো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।